বিসমিল্লাহির দেখেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকা যেটা কল্পনা করতে পারে নাই তার চাইতেও বেশি সক্ষমতা তৈরি করছে ইরান। পারস্যরা তাদের মাতৃভূমি, দেশ এবং দেশের মাতৃ রক্ষার জন্য যে কোনো সময় প্রস্তুত থাকে নিজের জীবন দেওয়ার জন্য। যেখানে আমেরিকা ভাবছিল যে ভেনেজুয়েলাকে, যেখানে আপনার 2.5 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে তুলে আনার পরে ভেনেজুয়েলার যে সমস্যা এবং ভেনেজুয়েলার পরবর্তী যে পররাষ্ট্র নীতি, এখন ভেনেজুয়েলার প্রত্যেকটা পররাষ্ট্র নীতি বলেন, ডিফেন্স নীতি বলেন, অর্থনৈতিক নীতি বলেন, সব হলো সমস্যা। এটা দেখে হলো আমেরিকা। অর্থাৎ আমেরিকা ভাবছিল যে ইরানকে এই অবস্থায় করবে, কিন্তু ইরানের যে ব্যাকফুট অবস্থান, যে শীর্ষ নেতারা হত্যার পরেও তাদের যে মনোবল, এবং দেখেন ইরান কেন শক্তি বৃদ্ধি পাইল। যেমন দেখেন যে যে ইরানের যদি আইআরজিসি ডিফেন্স সিস্টেম যদি দেখেন, যে যেমন আপনার আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, যেমন 64টা জেলা, এই 64টা জেলার থেকে যে অর্থাৎ 64টা জেলার নিয়ন্ত্রণ করে কে? এসপি, ডিসি এবং ডিস্ট্রিক্ট জাজ। এই তিনজন হলো আপনার আইন সংস্থা এবং সরকারি কাজ করে, এবং এই তিনজনকে আবার করে কারা? একটা জেলাতে যেমন একটা 2টা থানা নিয়ে একজন সংসদ সদস্য, বা একটা থানা নিয়ে একজন সংসদ সদস্য, অর্থাৎ একটা থানা নিয়ে 2টা থানা নিয়ে একটা সংসদ সদস্য, অর্থাৎ সংসদ সদস্যের আইন পাশ করে, এবং যে যারা সরকারি এই তারা হলো আপনার এটা প্রয়োগ করে। অর্থাৎ ইরানের কেন টিকে আছে? ইরানের যদি আপনার ভৌগোলিক অবস্থাগুলো যদি দেখি এবং তাদের রাজধানীগুলো যদি দেখি যে চেঞ্জ, অর্থাৎ ডিফেন্স সিস্টেম, ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল, অর্থাৎ আপনি যদি আপনার একটা লেফটেন্যান্ট কর্নেলের ভূমিকা কতটুকু, যেমন একটা ব্রিগেডিয়ার জেনারেল হতে কি লাগে, অর্থাৎ একটা জেনারেল যখন হয় এই জেনারেল সক্ষমতা কেমন, অর্থাৎ যেমন একজন এসপি, একজন জেলাকে দেখে, যেমন একজন মেজর যদি দেখেন তার সক্ষমতা কতটুক, সে হলো যদি ইউনিটকে যদি দেখেন, যদি যুদ্ধের ক্ষেত্রে একটা বিভাগকে দেখে, এইরকম একটা বিভাগে যে যুদ্ধের ক্ষেত্রে বা বাস্তবে, অর্থাৎ এসপি এবং এখানে মেজরের প্রায় সেম ক্ষমতা, কিন্তু আবার যুদ্ধের ক্ষেত্রে গেলে এখানে মেজরের ক্ষমতা হলো বেশি থাকে। যে আইআরজিসি যে পারছে, যে আপনার যেমন আপনার এখন হলো সিদ্ধান্ত নিতে হয় শহর থেকে, অর্থাৎ এখানে কৃষি কেমন হবে, বা আগামীতে গ্রাম কেমন হবে, কৃষি কেমন হবে, এইগুলো ডিসিশন দেওয়া হলো শহর থেকে, যে আগামীতে কোন সার ব্যবহার করতে হবে, কৃষিতে কোন আপনার কীটনাশক ব্যবহার করতে হবে, বা কৃষিতে কি করতে হবে, এইগুলো ডিফেন্স করে হলো শহর থেকে। অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বা তারাই কুল আপনার এখানে ডিফেন্স করতেছে যে শহরে বা গ্রামে কিভাবে, গ্রামগুলোতে কিভাবে উৎপাদন হবে। কিন্তু আইআরজিসি যদি দেখেন, ইরানের আইআরজিসি সেনাবাহিনী, এই আইআরজিসির মেন্টালি কি? আইআরজিসির মেন্টালি হলো অর্থাৎ গ্রামে কিভাবে ধান উৎপাদন হবে ডিসিশন নিবে কৃষকরা, শহর ডিসিশন নিবে না। অর্থাৎ থানা কিভাবে চলবে ডিসিশন নিবে হলো ওসি নিবে, বা ইওন নিবে, বা এসিল্যান্ড নিবে। অর্থাৎ থানা যদি দেখেন এখানে তারাই কোল ভূমিকা নেবে, জেলার যে ডিসি কোল এখানে আপনার ভূমিকা নেবে না। অর্থাৎ যার যার থানার অবস্থান, অর্থাৎ আপনি কিছু ক্ষেত্রে এখানে হলো সব ক্ষেত্রে আপনি ওসি ক্ষমতা গ্রহণ করতে পারবে, বা চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান আপনি গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই গ্রহণ করতে পারে। কিন্তু আইআরজিসি যেটা করছে, যে যুদ্ধের সময় যেমন একজন উপজেলা জেলা, অর্থাৎ এই জেলার যে আপনার থাকে ইউনিয়নের ভাইস চেয়ারম্যান, তারাই কোন এখানে করতেছে, এবং একজন থানার ওসি ওখানে ডিসিশন নিতেছে কি যুদ্ধের সময়। দেখেন তাদের যে এই যে নেতৃত্ব, এই নেতৃত্বের কারণে আমেরিকা এখন পালা যাইতে চাইতেছে। এখন গতকাল পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনিরের সাথে আরসিসি পররাষ্ট্রমন্ত্রীর, তার সাথে যে বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো সরাসরি বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং পারমাণবিক বোমাও তৈরি করবে। অর্থাৎ ইরান এতদিন পারমাণবিক বোমা তৈরি করতে চায় নাই, অর্থাৎ ইরান হলো 60% ইউরেনিয়াম বিশুদ্ধ করছে।
অর্থাৎ আপনার 80% যদি এই ইউরেনিয়াম বিশুদ্ধ করে, সেই ক্ষেত্রে আপনার পারমাণবিক বোমা তৈরি করা যায়। অর্থাৎ ইরানের কাছে প্রায় 1100 টন ইউরেনিয়াম আছে, যেটাতে ইরান প্রায় 11টা পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ আপনার 11 টন যদি আপনার বিশুদ্ধ করতে পারে এই ইউরেনিয়াম, আপনি সেক্ষেত্রে পারমাণবিক বোমা তৈরি করতে। পারমাণবিক বোমা এখানে বিষয় আছে, কিছু পারমাণবিক বোমা আছে যেমন এই যে পাকিস্তানের পারমাণবিক বোমা যদি দেখেন, পাকিস্তানের পারমাণবিক বোমা হলো আপনার মাটির নিচে গাইতে পড়ে। যেমন ভারতের পারমাণবিক যদি দেখেন বা আমেরিকার পারমাণবিক বোমা যদি দেখেন, যেমন হিরোশিমায় যদি আপনি জাপানের যে হিরোশিমায় যদি পারমাণবিক বোমা মারছে, বোমা মারার পরে ওই অঞ্চলগুলো পুড়ে গেছে, পুড়ে যে আপনার আস্তে আস্তে মানুষের ভিতরে আপনার যে জৈব পদার্থ ঢুকে তারা মারা গেছে। আমেরিকার যদি পারমাণবিক বোমা দেখেন, যদি হিরোশিমায় অবস্থায় যদি দেখেন, কিন্তু ইরান এতদিন আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় নেতা সেগুলো পারমাণবিক বোমার বিপক্ষে ছিল। এখন ইরানের চিন্তা যে আমরা পারমাণবিক বোমা তৈরি করি নাই, তারপরেও মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের পুরে হামলা করছে এবং আমাদের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করছে। যেখানে আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হত্যা করছে সর্বোচ্চ নেতাদের, তাহলে আমরা পারমাণবিক বোমা তৈরি করবে। অর্থাৎ ইরান এখন চাচ্ছে যে আমরা ইরানের জাতি যদি পৃথিবীতে বাইসে থাকতে হয়, পৃথিবীতে বাইসে থাকতে হলে তাদের পারমাণবিক বোমার প্রয়োজন। কারণ নইলে কালকে আপনার ইসরায়েল আবার হামলা করবে, আমেরিকা আপনার চুক্তি লঙ্ঘন করে হামলা করবে। এই যে তাদের যে অবিশ্বাস তৈরি হয়েছে, এখন পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান আসিফ মনিরকে সরাসরি বলছে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব এবং এটা আমেরিকাই ডিক্লেয়ার দিতে হবে, তারা পারমাণবিক শক্তিধর দেশ। আমেরিকা যদি দেখেন যে এখন আমেরিকার আর উপায় নাই, আমেরিকা এই এখন স্যালেন্ডার করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নাই। কারণ এই ইরানের কাছে যে অপশন গুলো আছে, আমেরিকার কাছে অপশন নাই। কারণ আপনি যদি দেখেন ন্যাটোর ক্ষেত্রে যদি দেখেন যে ন্যাটোর যে অবস্থান, কারণ আপনি যদি স্পেনকে ন্যাটোর থেকে আলাদা করতে চাইছিল, সরা দিতে চাইছে। এখন জার্মানি কি বলতেছে? জার্মানি বলতেছে যে ন্যাটোর থেকে স্পেন সরে যাবে না। ফ্রান্স কি বলতেছে? ফ্রান্স বলতেছে ন্যাটোর থেকে জার্মানি সরে যাবে না। ব্রিটিশ কি বলতেছে? ব্রিটেন বলতেছে ন্যাটোর থেকে স্পেনকে সরা দেওয়া যাবে না। তাহলে এই যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর সাথে যে সংঘর্ষ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের যে নেতৃত্ব দুর্বলতা সামনে আসতেছে, অর্থাৎ মুখ চাচ্ছে সৌন্দর্য তৈরি করা। এখানে যে ইউরোপের নেতাদের ভিতরে যে আপনার জার্মানি, ইতালি, ফ্রান্স বা ফ্রান্সের ইতালির কথাই যদি দেখেন যে ইতালি তো বর্তমানে হামলার জন্য ইতালি প্রধানমন্ত্রী জর্জ মেলেনি বলতেছে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকলে এটা ক্ষতি হবে না, কিন্তু আমেরিকার কাছে যদি পারমাণবিক বোমা থাকে এটা হলো ক্ষতি থাকবে। তাহলে আপনি যদি এই যে বিশ্ব রাজনীতিক যদি দেখেন, বিশ্ব রাজনীতিক আমেরিকার দুর্বল হচ্ছে, যেখানে চীনের প্রভাব আস্তে আস্তে সামনে আসতেছে, যেখানে ভারত হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। অর্থাৎ উপমহাদেশের রাজনীতিক যদি দেখেন, উপমহাদেশের রাজনীতিকে মেন গ্লোবাল অর্থনৈতিক বা ভারসাম্য সামরিক যদি আপনার করিডোর যদি দেখেন, এখানে চীন এবং পাকিস্তান। ভারত হলো একজন দর্শক। আপনার দর্শকের কথা মতন যদি বাংলাদেশের কোন সরকার চলতে চায় বা বাংলাদেশের কোন সরকার তাদের পররাষ্ট্রনীতি সাজায়, সেক্ষেত্রে তারা অবশ্যই ধরা খাবে। কারণ আপনার ভারত কখনো আন্তর্জাতিক মহলে যদি দেখেন, জাতিসংঘে যদি দেখেন, জাতিসংঘে এখন ভাই পাকিস্তানের প্রভাব, পাকিস্তান যেটা বলতেছে ভাই জাতিসংঘ বলতেছে, আপনি যেটা বলবেন এটাই। এখন যেখানে জাতিসংঘে বলতেছে, আন্তর্জাতিক মহল বলতেছে, সেখানে ভারত হলো দর্শক। তাহলে এখানে ভারতের কথা মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলবে না এবং বাংলাদেশকে আগামীতে বাংলাদেশ যুদ্ধ না করলে যুদ্ধ জড়াতে পারে। আপনি যদি মায়ানমারের ক্ষেত্রে যদি দেখেন, মায়ানমারের যুদ্ধ জড়াতে হবে। রোহিঙ্গা যে সংকট, এই সংকটের জন্য বাংলাদেশ যুদ্ধ জড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাদেরকে প্রযুক্তি উন্নয়ন করতে হবে। আপনি যদি বিমান বাহিনী যদি দেখেন, বিমান বাহিনীকে ইমিডিয়েটলি আপনি শক্তিশালী করতে হবে, নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ সরকার যদি সেনাবাহিনী নৌবাহিনীকে শক্তিশালী না করে, সেই ক্ষেত্রে যে তাদের যে পথ, এই যে তাদের ভারতের দীর্ঘ লক্ষ্য, এই লক্ষ্যকল ভেঙে গেছে। আওয়ামী লীগ যেদিন পালা গেছে, বাংলাদেশ জাতীয়বাদী সরকারকে কেউ লড়াই করতে হবে। তারা লড়াইয়ের মধ্যে থাকবে না, কিন্তু বাঁচতে হলে তাদের লড়াই করতে হবে এবং বাঁচতে হলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে
এই আপনার উন্নতি করবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।